সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সাম্প্রতিক বিষয়গুলির তৃতীয় ক্লাসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই জয়েন করেন এবং লাইভটি শেয়ার করুন বেশি বেশি, অথবা আপনার বন্ধুদেরকে মেনশন করুন যেন তারা দেখার সুযোগ পায়। আমরা আজকে তৃতীয় অর্থাৎ 3 নম্বর ক্লাসে অংশগ্রহণ করেছি। আমরা আরও 3টি ক্লাস আমরা আপনাদেরকে দিব, অর্থাৎ সাম্প্রতিকের উপরে হবে 6টি ক্লাস আর 2টি ক্লাস হবে, 3টি ক্লাস হবে সাজেশনের উপরে। অর্থাৎ আজকের পরেও আপনি আরও 6টি ক্লাস আমার কাছ থেকে পাবেন। আগামী 15 তারিখের আগ পর্যন্ত এরভাবে ক্লাস আপনাদের নেওয়া হবে। বাকি ক্লাসগুলো হবে সাজেশন, এক নজরে বাংলাদেশ বিষয়াবলী, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এক নজরে বাংলাদেশ বিষয়াবলীর যে চুম্বক অংশ রয়েছে, জিস্ট অংশ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এক নজরে আন্তর্জাতিক বিষয়াবলীর যে জিস্ট অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এক নজরে ভূগোলের জিস্ট অংশগুলো নিয়ে আলোচনা করব। এক নজরে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের জিস্ট অংশ নিয়ে আলোচনা করব। এতে আপনি উপকৃত হবেন। সেটি হচ্ছে আপনার রিভিশনটা হয়ে যাবে চমৎকারভাবে। সেই রিভিশনটা এতটাই চমৎকার হবে ক্লাসগুলিতে। অবশ্যই আপনারা এই ক্লাসগুলির সাথে থাকবেন, আমি আশাবাদী। যদি থাকেন তাহলে আপনি ভালো করবেন। লাইভটি বেশি বেশি শেয়ার করেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন এবং আপনার কাছের বন্ধুদেরকে মেনশন করেন, গ্রুপে সদস্য অ্যাড করেন। এতে আপনি যাকে অ্যাড করলেন সে উপকৃত হবে, কারণ এটা কোনো বাজে পেশালের কোনো গ্রুপ না। আপনি একটাও বাজে মেসেজ পাবেন না এই গ্রুপে। এই গ্রুপে যথেষ্ট পড়ালেখা নিয়ে, পড়ালেখা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট আলোচনা বা ক্লাস বা পোস্ট এগুলো হয়। দেখবেন বাজারে অনেক গ্রুপ আছে, আমি বদনাম করতেছি না, বেহুদা পেশাল, এই সেই ইচ্ছাকৃতভাবে বেহুদা পেঁচালগুলো পেরে ওখানে গিয়ে আবার কেউ কেউ কমেন্টস করে তার সময়টা নষ্ট করে। যাই হোক, 8ই মার্চ আজকে বিশ্ব নারী দিবস। এই দিনেই, গত বছর এই দিনেই 8ই মার্চ করোনায় আক্রান্ত হয়েছিল বাংলাদেশে প্রথম। এই দিনেই, এই 8ই মার্চেই রাশিয়াতে নারীরা তাদের অধিকার আদায়ের দাবিতে, অর্থাৎ রুশ সাম্রাজ্যে তাদের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমে আসছিল, যার পরবর্তী রেজাল্ট হচ্ছে বলশেভিকদের হাত ধরে রুশ বিপ্লব হয়েছিল। অর্থাৎ এই 8ই মার্চ একটা ঐতিহাসিক দিন। আজকের দিনে সকল নারী, অর্থাৎ মা আমার নারী, আমার কন্যা আমার নারী, বোন আমার নারী, স্ত্রী আমার নারী থেকে শুরু করে পৃথিবীর সকল নারী সুখে থাকুক। তারা পুরুষ শাসিত সমাজে, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ দ্বারা তারা যেন কোনো প্রকার সহিংসতার শিকার না হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শুরু করছি। তো যেহেতু নারী দিবস, আর দিবস নিয়েই আপনাদের সাথে প্রথম কথা শুরু হচ্ছে। 27শে সেপ্টেম্বর 2020 এই তারিখটি কেন লিখলাম? 27শে সেপ্টেম্বর 2020 এই তারিখটি প্রথমে কেন লিখলাম? কারণ এই দিন মন্ত্রিপরিষদ বিভাগ একটা প্রজ্ঞাপন জারি করে। 27শে সেপ্টেম্বর 2020 আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনে বলা হয় সারা বছর 3টি পর্যায়ে মোট 85টি দিবস পালন করা হবে। তাহলে 27শে সেপ্টেম্বর 2020 এই প্রজ্ঞাপন অনুযায়ী বছরে কয়টি দিবস পালন করা হবে? 85টি দিবস পালন করা হবে। এবং নতুন করে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে। নতুন জাতীয় দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। এই যে নতুন করে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে 18টি। তো আমি আপনাদের এই 18টি আলোচনা করব না, আমি আপনাদের এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা দিবস যেগুলো আগামী পরীক্ষায় আসার মতো আসতে পারে,
সেই ক্লাস মানে সেই দিবসগুলি আপনাদের সাথে শেয়ার করব। যে আশা করি আমি এখন যে দিবসগুলো নিয়ে কথা বলবো সেই দিবসগুলি থেকেই আগামী 41তম বিসিএস পিরিতে একটা প্রশ্ন চলে আসবে। আমি আসলে 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, 25শে মার্চ গণহত্যা দিবস বা এরকম কোনো দিবস নিয়ে আলোচনা করব না, এগুলো আপনাদের পুরো মুখস্থ। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাই 27শে সেপ্টেম্বর 2020 মন্ত্রী পরিষদ বিভাগ একটা প্রজ্ঞাপন জারি করে সেই প্রজ্ঞাপনে 85টি দিবস পালনের সিদ্ধান্ত হয় এবং নতুন করে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে 18টি। এর মধ্যে কিন্তু 14ই ফেব্রুয়ারি নাই, মানে ভালোবাসা দিবস কিন্তু নাই। কেউ যদি ভালোবাসা দিবস খোঁজেন তাহলে কিন্তু হবে না। আসেন আমরা আসল কথায় আসি, কাজ শুরু করি। তো এই যে দিবস মানে ডে, দিবসের ইংরেজি কি? ডে, DAY, তাই তো? বলতে পারেন এই আবার লেখা লাগে। আসে ভাই কাজ আছে তো এই জন্যই লিখছি, আমি কাজ ছাড়া বেহুদা পেশা পারি না। ডে, এই ডেকে আমরা একটু অন্যভাবে আমরা যদি এইভাবে লিখি DE, যেমন ই এর উচ্চারণ কিন্তু এ, তাহলে এখানেও কিন্তু ডে বলতে পারি। তাহলে 3 বার বলেন ডে ডে ডে, কারণ ম্যাক্সিমাম পরীক্ষার্থীর মাথায় কিন্তু এই ডে 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 এই বিষয়টা কিন্তু খুব বিপদে ফেলে দেয় সবাইকে। মানে আসলে কোন ডে পড়বো, সারা বছর স্টুডেন্ট বলে স্যার ডে মনে থাকে না। অর্থাৎ আমাদের পেশালটাই এরকম ডে 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 ডে। তাহলে এর সাথে আমরা একটা কথা বলবো 4, 10, 12। কি বললাম? 4, 10, 12। সবাই আমার সাথে বলেন 4, 10, 12 ডে ডে ডে। 4, 10, 12 ডে ডে ডে। সবাই আমার সাথে বলতে থাকে, ঠিক আছে? তাহলে দেখেন একটা বিষয়, দেখেন এই যে 4, 10, 12 ডে ডে ডে, আমরা এই যে কথাটা বললাম সাথে একটু তথ্য লিখব। বস্ত্র কিনতে ভ্যাট দিতে ডিজিটাল পদ্ধতিতে পারব। ডিজিটাল পদ্ধতিতে পারো। কি বললাম? ডে 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 4, 10, 12 ডে 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 4, 10, 12 ডে 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 বস্ত্র কিনতে ভ্যাট দিতে ডিজিটাল পদ্ধতিতে পারো। বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা ধরেন বস্ত্র কিনবেন, এখন কিন্তু আপনি ডিজিটাল পদ্ধতিতে কি ভ্যাট দিতে পারেন, সহজেই ভ্যাট দিতে পারেন। তাহলে আমরা কি বললাম? 4, 10, 12 সবাই আমার সাথে বলেন 4, 10, 12 ডে 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 বস্ত্র কিনতে ভ্যাট দিতে ডিজিটাল পদ্ধতিতে পারো। আচ্ছা দেখেন, তাহলে বস্ত্র, এখানে একটা শব্দ পেয়েছি বস্ত্র, এখানে একটা শব্দ পেয়েছি ভ্যাট, এখানে একটা শব্দ পেয়েছি ডিজিটাল। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় আসার মতো, এই জন্য 3 স্টার দিলাম। এখন দেখেন বস্ত্র মানে জাতীয় বস্ত্র দিবস। জাতীয় বস্ত্র দিবস এই দিনে কি করে? এই দিনে বস্ত্রহীন ভাবে থাকতে হবে নাকি? আসলে ব্যাপারটা এরকম না, বস্ত্রহীন বা বস্ত্র পরে থাকা ব্যাপারটা তা না। এটাকে জাতীয় বস্ত্র দিবস ঘোষণা করা হয়েছে। তারপরে এইটা হলো জাতীয় ভ্যাট দিবস। জাতীয় ভ্যাট দিবস, জাতীয় ভ্যাট দিবস। এটা হলো ডিজিটাল বাংলাদেশ দিবস। অর্থাৎ 12ই ডিসেম্বর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এটা আপনাকে মনে রাখতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ। এটাই হয়তো আপনাদের 41তম বিসিএস এর দিবস থেকে প্রশ্ন চলে আসতে পারে। অন রেকর্ড আমি ক্লাস নিচ্ছি, রেকর্ড থাকছে, গ্রুপে ক্লাস থাকবে, রেকর্ড থাকবে, আপনারা দেখেন। যদি দিবস আসে এই জাতীয় দিবসগুলো আপনি পাবেন।
তাহলে দেখেন 3টা দিবস আপনাদেরকে পড়াইলাম, 4, 10, 12, ডে ডে ডে, বস্ত্র কিনতে ভ্যাট দিতে, ডিজিটাল পদ্ধতিতে পারো। কথাগুলো খুব পরিচিত, কথাগুলো কিন্তু অপরিচিত না। এই 3টা তারিখ অবশ্যই আমরা মনে রাখবো। অর্থাৎ আমি আপনাদেরকে পড়াচ্ছি দিবস। দেখেন আমি কিন্তু আপনাদের সাম্প্রতিক সাজেশন দিচ্ছি না, আমি মুখস্থ করাচ্ছি। এটা আমার অভ্যাস, কোনো কিছু পাইলেই বানানোর একটা অভ্যাস। আপনারা দেখেছেন সেদিন একটা চিঠি লিখেছি, এটা হলো সৃষ্টি। এই যে দিবস আপনাকে মুখস্থ করাচ্ছি, টেকনিক আপনার মনে থাকবে না পরীক্ষার হলে, কিন্তু আমি শিওর আপনি পরীক্ষার সঠিক আনসার দিতে পারবেন, তাতে কোনো ভুল হবে না। আপনারা যারা চিনেন তারা জানেন যে বিভিন্ন টেকনিকে আমি ক্লাসগুলো নিই, এবং কোনো বই থেকে না, কারো কাছ থেকে ধার করা না, সম্পূর্ণ নিজে তৈরি করে ক্লাসগুলো নেওয়া হয়, ক্লাসগুলো নেই। এরপরে যদি দেখি এই ক্লাসটা আরেকজন তার নিজের নামে চালাই দিছে, এরকম হয়, তার নিজের নামে ক্লাস চালাই দিচ্ছে, সেই বানাইছে। হ্যাঁ দেখিও, তো এই হচ্ছে ওই যে দেখছেন না, এর সাথে এই যে মানে গল্পের খাতিরে আরো একটা তথ্য দিয়ে দেই। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেধা, এটা হচ্ছে সৃজনশীল মেধা। অর্থাৎ এই সৃজনশীলতা, এই মেধা বা মেধাভিত্তিক এই চুরি করেছে, এই চুরিটা করেছে চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, যার কারণে যুক্তরাষ্ট্র চীনের দূতাবাস কি করেছে, চীনে 5টি দূতাবাস রয়েছে যুক্তরাষ্ট্রে। চীনের কয়টি দূতাবাস রয়েছে? 5টি। এই 5টি দূতাবাসের একটি দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সৃষ্টিশীল বা মেধাভিত্তিক সম্পদ চুরির দায়ে কোন দেশে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়? চীনের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। কোন দেশ বন্ধ করে দেয়? যুক্তরাষ্ট্র বন্ধ করে দেয়। গল্পের খাতিরে আরো একটা ভালো তথ্য আপনাদেরকে পড়িয়ে দিলাম, আশা করি কাজে লাগবে। ঠিক আছে, তো দেখেন, আশা করি আপনারা লিখেছেন, আমি এটা বুঝতে পারি। আচ্ছা, আরো 4টা তারিখ আমরা দেখব। দেখেন খুবই সহজ, 1, 2, 1, 2। কথাটা কি সহজ না? 1, 2, 1, 2, 1, 2, 1, 2। জান, জান বলে না, জান পাখি বলে না, জান পাখি, এই বলেন না আপনারা আপনাদের প্রিয়জনকে কি বলেন? প্রিয়জন বলতে প্রেমিকা প্রেমিককে কি বলেন? জান পাখি। টিয়া ময়না ঘুঘু। আর রাগ করলে বলে কি? কাউয়া। রাগ করলে কি হয়ে যায়? কাউয়া। হ্যাঁ, শরীফুল্লাহ, শরীফুল্লাহ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো তথ্য দিয়েছেন। তাহলে কি বলে? জান। তাহলে বললাম জান ফেবুতে। জান কোথায়? জান ফেবুতে মানে ফেসবুকে। জান ফেসবুকে বলতেছে মামা, মামাকে বলতেছে জান ফেবুতে মামা, মানে জানকে ডাকতেছে, বলতেছে জান, বলতেছে ও অমুক কোথায়। হ্যাঁ, বলতেছে অমুক কোথায়, বলতেছে জান ফেবুতে মামা। জান কোথায়? ফেবুতে মামা। বলতেছে এই ফেসবুকে না থাইকে এসে পানি, হ্যাঁ এসে পানি খাওয়া বিটার। বিটার, বিটার মানে বেটার। হ্যাঁ, বিটার আর কি? বেটার মানে ভালো। ফেসবুকে না থাইকে পানি খাওয়া বিটার। বুঝতে পারছেন? বলছে 1, 2, 1, 2 জান ফেবুতে মামা। মামা মানে মামা, মামা বলতেছে এসছে, মামা বলতেছে এসছে পানি খাওয়া বিটার। এই ফেসবুক বাদ দে। আসলে মানে এই তথ্য প্রযুক্তি কিন্তু আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু কিন্তু কেড়েও নিয়েছে। সেই মাঠে আগের মতো খেলা হয় না। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে পাসওয়ার্ডের যে জ্বরে জর্জরিত আমরা। ফেসবুকের পাসওয়ার্ড কয়দিন পর পর চেঞ্জ করতে হবে, নাহলে হ্যাক হইতে পারে। জিমেইলের পাসওয়ার্ড একটা না কয়েকটা। জিমেইলের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ, ইমো, কোন নাম্বারে ইমো খুলছি, কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলছি, ভাই জীবনটাই পাসওয়ার্ড হয়ে গেছে। এত অস্থিরতা তৈরি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে কোনো পাসওয়ার্ড মনে রাখতে পারি না। আমাকে সবসময় করতে হয়, ওই হচ্ছে ফরগটেন পাসওয়ার্ড ক্লিক করতে হয়। না হলেও আমার সব কিছু মিলে আমাকে 20 থেকে 25টা পাসওয়ার্ড ইউজ করতে হয় প্রতিনিয়ত, বিভিন্ন কারণে করতে হয়। একটাও ফেসবুক আইডি না, মানে ফেসবুক আইডি আমার 2টা, মাত্র 2টা। তো এই যে কথা বললাম, যাও ফাও পেশাল না পারি,
তাহলে 1-2 জান ফেবুতে মামা, জান কোথায়? ফেবুতে মানে ফেসবুকে, মামা পানি খাওয়া বিটার। মামা বলতেছে কি, মানে মামা আগেরকালের লোক তো, সে ফেসবুকের যুগ পছন্দ করে না, সে বলতেছে এসে পানি খাওয়া বেটার। 1 জান মানে 1 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি, 1 মার্চ, 2 মার্চ। এবার আসেন আমরা বাকিগুলো। পাতে হচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক দিবস। এই কারণে এই দিনই সরকার সকল স্কুলে, প্রাইমারি স্কুলে বা সকল স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে বই নিশ্চিত করে। অর্থাৎ দেখবেন করোনাকালীন সময়েও কিন্তু সরকার সঠিক সময়ে বই প্রদান করেছে। হ্যাঁ, এটা হচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক দিবস। বুঝতে পেরেছেন? পাঠ্যপুস্তক দিবস। এরপরে নিতে হচ্ছে জাতীয় নিরাপত্তা দিবস। জাতীয় নিরাপত্তা দিবস। এরপরে বি হলো জাতীয় বীমা দিবস। এই লাস্টের দুইটা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় বীমা দিবস। আর বিটার মানে ভুটার, ভুটার জাতীয় ভোটার দিবস। তাহলে দেখেন 1-2 জান ফেবুতে মামা পানি খাওয়া বিটার। মামা বলতেছে কি, এসে পানি খাওয়া বিটার। পাতে জাতীয় পাঠ্যপুস্তক দিবস, এটা নিয়ে কথা বলবো না, এটা কথা শেষ। ফেবুতে 2 ফেব্রুয়ারি, নিতে জাতীয় নিরাপত্তা দিবস, এটা নিয়ে কথা বলবো না, এই দুইটা নিয়ে কথা বলবো, কারণ এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 1 মার্চ জাতীয় বীমা দিবস, এটা নতুন করে করা হয়েছে। 2 মার্চ ভোটার দিবস, জাতীয় ভোটার দিবস, এটাও নতুন করে করা হয়েছে। কারণ এখানে যদি আপনাকে প্রশ্ন করে পূর্বে ভোটার দিবস কবে ছিল, তাহলে আপনি উত্তর দিবেন 1 মার্চ। আপনাকে যদি এখানে প্রশ্ন করে পূর্বে বীমা দিবস কবে ছিল, তাহলে উত্তর দিবেন 2 মার্চ। দেখেন এই জাস্ট এক্সচেঞ্জ করে নেন। অর্থাৎ পূর্বে কথাটা যদি বলে পূর্বে জাতীয় বীমা দিবস কবে ছিল, তাহলে দিবেন 2 মার্চ। যদি বলে পূর্বে ভোটার দিবস কবে ছিল, জাতীয় ভোটার দিবস, তাহলে 1 মার্চ। এই দুটো এক্সচেঞ্জ হয়েছে। জাতীয় বীমার কথা যদি আমরা বলি, এটা প্রধানত যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম 1960 সালে বীমাতে যোগদান করে, অর্থাৎ বীমা প্রতিষ্ঠানে যোগদান করে। এটির নাম ছিল আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটা মুখস্থ রাখতে হবে, এটা একটি ইম্পর্টেন্ট তথ্য। আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1960 সালে যোগদান করেন। এরপর থেকেই, অর্থাৎ এই যে আগে 2 মার্চকে এই জাতীয় বীমা দিবস মানে ঘোষণা করা হয়েছিল, যা মানে 2 মার্চ এটা আগে ছিল, কিন্তু এটাকে বর্তমান সরকার পরিবর্তন করে এটাকে ঐতিহাসিক করার জন্য, বা এটাকে স্মৃতিতে লিখে রাখার জন্য, বা এটাকে স্মরণীয় করে রাখার জন্য 1 মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই যে 1 মার্চ 1960, ওই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমায় যোগদান করার কারণে, এবং বীমা প্রতিষ্ঠানের নাম ছিল আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই কারণে কি করা হয়েছে, এটাকে বীমা দিবস করা হয়েছে। আর যেহেতু 1 মার্চ ভোটার দিবস ছিল, আর 1 মার্চকে বীমা দিবস করা হয়েছে, এই জন্য ভোটার দিবস 1 মার্চ থেকে 2 মার্চে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় ভোটার দিবস। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনারা মনে রাখতে পারবেন এবং কোনো প্রবলেম হবে না। আমার এই কথাগুলো মনে রাখেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রশ্ন আসছে 41তম বিসিএস এ, আমার কাছে মনে হচ্ছে। বুঝতে পারছেন? আমি যা পড়াইছি এসে বেশি 1 লাইনও পড়ার দরকার নেই, 1 লাইনও বেশি পড়ার দরকার নেই। এই যদি আমার কথা শোনেন, আর আপনার ব্যাপার, কিন্তু আমি বলবো এর চেয়ে বেশি কিছু দরকার নেই।
আর 4টা তারিখ আপনাদের মুখস্থ করাবো। 7টা তারিখ করাইছি আর 4টা করাবো, ঠিক আছে? আসেন 7-25 7-25 30-30 7-25-30-30 মামা মামা আছে না, ওই যে আগে মামা, ওই মামা অন হয়ে গেছে, মানে অন, মামা কি চালু হয়ে গেছে, মামাও এখন ফেসবুকে অন হয়ে গেছে, বুঝতে পারছেন? 7-25-30-30 মামা এখন ফেসবুকে কি অন, 7-25-30-30 মামা এখন ফেসবুকে কি অন। এবার লিখলাম ঐতিহাসিক হত্যায় কর আয়কর নেন, অতটা না মিললেও আপনি মনে রাখতে পারবেন। অন্ততপক্ষে এইটুকু আপনাকে আমি বলতে পারি যে এই 11টা তারিখ আপনি পড়েন, এই তারিখগুলো গুরুত্বপূর্ণ, এইটুকু আপনাকে আমি বলতে পারি। 7-25-30-30 মামা হয়ে গেল অন, ঐতিহাসিক হত্যায় কর আয়কর নেন। 7-25-30-30 মামা হইল অন, ঐতিহাসিক হত্যায় কর আয়কর নেন। 7 মার্চ ঐতিহাসিক দিবস, গতকালকে যে তারিখটি গিয়েছে, অবশ্যই 7ই মার্চ আপনারা ভালো করে পড়বেন, কারণ কালোজয়ী একটি ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এটি আপনারা অবশ্যই পড়বেন। 7 মার্চ ঐতিহাসিক দিবস, ঐতিহাসিক দিবস। 25শে মার্চ গণহত্যা দিবস, এটিও নতুন করে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ জাতীয় গণহত্যা দিবস। 30 অতে অক্টোবর, এটা হলো জাতীয় কর দিবস, জাতীয় কর দিবস। আর 9 নভেম্বর, 30শে নভেম্বর আয়কর দিবস, জাতীয় আয়কর। তারিখ শেষ। আজকে তারিখ দিয়ে কেন শুরু করলাম? কারণ আজকে 8ই মার্চ বিশ্ব নারী দিবস। এই নারী দিবসের দিন দিবস দিয়ে ক্লাস শুরু করলাম, এই আর কি। আপনাদের যে দিবস সংক্রান্ত যে কথাগুলো বলেছি ইতিমধ্যে, এখান থেকে আপনারা একটা প্রশ্ন আগামী 41তম বিসিএস এ পাবেন, আমি আশাবাদী আর কি। এখন আপনি যদি বিশ্বাস করে পড়েন, পড়তে পারেন, এটা আপনার ব্যাপার আসলে। আচ্ছা, আমরা আরো কিছু তথ্য, এখন আন্তর্জাতিকের দিকে আগাবো। আসলে আজকে বাংলাদেশ পড়ার কথা না, আজকে আন্তর্জাতিক পড়ার কথা। বাংলাদেশ বিষয়গুলি নেক্সট ক্লাসে শুরু করব। আর এই তারিখগুলো পড়ার কারণ হচ্ছে আজকে 8ই মার্চ, এটা দিবস, নারী দিবস, এই কারণে পড়ালাম আমরা। আচ্ছা, একটু কমেন্টসে লেখেন তো, ভারতের সাথে যেমন পরীক্ষায় আসে চীনের সাথে বা সর্বোচ্চ কোন দেশের সাথে সীমানা রয়েছে, আপনারা একটু কমেন্টস উত্তর দেন তো, ভারতের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? এটা পরীক্ষায় কখনো আসে নাই, তেমন একটা আসতে পারে আগামীতে। ভারতের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে একটু লিখেন। ভারতের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? ভারতের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? ভারতের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? আরে 14 কি লিখলেন আপনি? আরে 14 না রে ভাই, ভারতের কথা বলছি, চীনের কথা বা রাশিয়ার কথা বলিনি, ভারতের কথা বলছি। এইভাবেই তো পরীক্ষায় ভুল করবেন, প্রশ্ন আসবে ভারত দিয়ে দিবেন চীন, কারণ ওই যে প্রশ্ন পরীক্ষায় আসছে ওইটাই মাথায় বসে আছে, প্রশ্ন ঘুরাই দিলেই তো বিপদে পড়ে যান। এই বিপদ আমাদের সম্মানিত শরীফ স্যার, মানসিক দক্ষতার অত্যন্ত জনপ্রিয় টিচার, উনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ শরীফ স্যার। 60টি দেশের সাথে সীমানা রয়েছে, স্থল ও জল সীমানা রয়েছে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, 60টি লিখে রাখেন, 60টি। আচ্ছা, মাঝে মাঝে 2-1টা প্রশ্ন করবো, আপনারা আবার মাইন্ড করেন না। আমরা প্রধানমন্ত্রীর প্রস্তাব একটা শিরোনাম করব, এটা খুব গুরুত্বপূর্ণ না, আবার হলেও হতে পারে। প্রধানমন্ত্রী কিছু প্রস্তাব রাখছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কনফারেন্সে, আমরা জাস্ট প্রস্তাবগুলো কি ছিল এটা মুখস্থ করব না, আমরা জাস্ট মুখস্থ করব যে কোন সম্মেলনে বা কোন অর্গানাইজেশনের সম্মেলনে প্রধানমন্ত্রী কয়টা প্রস্তাব রাখেন। যেমন CVF, এটা আপনাদের রেগুলার ক্লাসে আমি পড়েছি,
ক্লাইমেট ভালনারেবল ফ্রম, এই ক্লাইমেট ভালনারেবল ফ্রম এই সিবিএফ 2009 সালে প্রতিষ্ঠিত হয়। এটি আপনাদেরকে আমি পড়িয়েছি এবং 42তম বিসিএস এর সিবিএফ থেকে প্রশ্ন আসছে। সিবিএফ এর বর্তমান যিনি কো-চেয়ার বা যিনি সভাপতি তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ। এর পূর্বে কে ছিল, এই প্রশ্নটি 42তম বিসিএস এ আসছে। এই সিবিএফ এর শেষ কনফারেন্সটি হয় ভার্চুয়ালি, অর্থাৎ করোনাকালীন সময়ে এটি ভার্চুয়ালি হয়। সিবিএফ এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 4টি প্রস্তাব রাখেন সিবিএফ এ। এরপরে লাস্ট হয়েছে আমাদের 75তম সাধারণ পরিষদের অধিবেশন, সাধারণ পরিষদের অধিবেশন, অর্থাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী, এটাও ভার্চুয়ালি হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব রাখেন। এটি ছিল 5টি প্রস্তাব। প্রস্তাবগুলো আপনার রিটেনে মুখস্থ করতে হবে, পিডিতে মুখস্থ করার দরকার নেই। 14তম ওআইসি সম্মেলন হয়েছে, 14তম ওআইসি সম্মেলন। এই 14তম ওআইসি সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী রাখছেন 4 প্রস্তাব। আপনাদের কমেন্টসের মাধ্যমে উত্তর দিতে হবে এই 14তম ওআইসি সম্মেলন কোথায় হয়েছে। আপনারা সঠিক উত্তর দেবেন, 14তম ওআইসি সম্মেলন কোথায় হয়েছে আপনারা উত্তর দেবেন। আশা করি আমি 14তম ওআইসি সম্মেলন কোথায় হয়েছে আপনারা উত্তর দেবেন, দ্রুত উত্তর দিবেন। আচ্ছা, আজকের ক্লাস খুব শর্ট, মানে খুব বিস্তারিত না, যে তথ্যগুলো লাগবে না সেই তথ্যগুলো আমি আলোচনাই করব না। আমি 6টা ক্লাস নিব, আপনি কমপক্ষে 8 থেকে 10টা প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে। আর 2 থেকে 3টা ক্লাস দিব সাজেশন ক্লাস, জিস্ট অংশ আলোচনা করব, যতটুকু দরকার ততটুকু আলোচনা করব। যে বাকু লিখছেন, বাকু না ভাই, বাকু হলো বিমস্টেকের সম্মেলন হয়েছে আজারবাইজানের বাকুতে, সর্বশেষ সম্মেলন, ভুল লিখছেন। আচ্ছা, লিখে রাখেন সাফা প্যালেস, মক্কা, সৌদি আরব, মক্কা, সৌদির মক্কায় সাফা প্যালেস, মক্কা, সৌদি, মনে রাখেন সাফা প্যালেস, মক্কা, সৌদি। ইয়েস, একজন উত্তর দিয়েছেন মক্কা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের নেক্সট আলোচনা হচ্ছে জিআই। এই আলোচনা, এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, যেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। আচ্ছা, এই পর্যন্ত বাংলাদেশের মোট জিআই মানে পণ্য জিআই ভুক্ত হয়েছে 4টি। এই পর্যন্ত হয়েছে 4টি। এই 4টি গুরুত্বপূর্ণ না, আপনারা জানেন যে জামদানি শাড়ি, ইলিশ মাছ, খিরসাপাতি বা হিমসাগর। কিন্তু শেষ যেটি জিআই ভুক্ত হয়েছে সেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি আপনাকে মনে রাখতে হবে, ঢাকাইয়া মসলিন। এটা দেখছেন এই করোনাকালীন সময়ে ঢাকাইয়া, দেখছেন প্রধানমন্ত্রী সহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারে অন্যরা দেখছেন ছোট্ট একটা আংটির মতো, সেই আংটির মধ্য দিয়ে এই কাপড়টা, হ্যাঁ দেখবেন মানে খুব সহজে ইজিলি সেখান দিয়ে ঢুকে যায় এই কাপড়টা, বুঝতে পেরেছেন? তো এই মসলিন, ঢাকাইয়া মসলিন, এটা মনে রাখবেন, সর্বশেষ জিআই ভুক্ত হয়েছে ঢাকাইয়া মসলিন। এটা হয় 28শে ডিসেম্বর 2020, তারিখটা মনে রাখেন, এই তারিখটা গুরুত্বপূর্ণ। 28 ডিসেম্বর 2020 সর্বশেষ
জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হয়েছে ঢাকাইয়া মসলিন, ঢাকাইয়া মসলিন শাড়ি, এটি হয়েছে জিআইভুক্ত 28 ডিসেম্বর 2020। এগুলো ইম্পর্টেন্ট, এইটি কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন আপনারা। এখন যেটা পড়াবো এটা থেকে প্রশ্ন আসবে না, কিন্তু আমি পড়াচ্ছি বাবরি মসজিদ। বাবরি মসজিদ থেকে আসলে প্রশ্ন আসার মতো নাই। যদি ঐতিহাসিক কোনো প্রশ্ন আসে, বিশেষ করে বাংলাদেশ বিষয়ে বলি, আপনার মুঘল আমল থেকে যদি কোনো প্রশ্ন আসে, মুঘল আমল থেকে আপনারা প্রশ্ন আসলে আপনারা লক্ষ্য করেছেন যে হয় বেশিরভাগ ক্ষেত্রেই মানে বাবরও আসে, হুমায়ুনও আসে, আকবরও আসে, এদেরকে বেশি আসে। অর্থাৎ মুঘল সম্রাট বাবর বা মুঘল সম্রাট হুমায়ুন বা মুঘল সম্রাট আকবর থেকে আসে। যদি মুঘল আমল থেকে প্রশ্ন আসে বাংলাদেশ বিষয়গুলি, তাহলে আকবর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। কারণ এই যে বাবরি মসজিদ, এটি নির্মাণ করেছিলেন বা যার আদেশে নির্মিত হয়েছিল তিনি হচ্ছেন মুঘল সম্রাট বাবর। তার নির্দেশে মীর বাকি এটি নির্মাণ করেছিল, মীর বাকি। তাহলে বাবরি মসজিদ কার নির্দেশে নির্মিত হয়? এটি নির্মিত হয় মুঘল সম্রাট আকবরের নির্দেশে। এটা কে নির্মাণ করে? মীর বাকি। এখন কথা হচ্ছে আমি এইটুকু পড়ালাম কেন, সাম্প্রতিক কোনো তথ্য কেন পড়ালাম না? বাবরি মসজিদ নিয়ে যে রায় হয়েছে, যে তারিখ বা বিভিন্ন কথাবার্তা বাবরি মসজিদ নিয়ে আসে, বাদ দেন, এগুলো পড়া লাগবে না, একদম পড়া লাগবে না, এগুলো আসবে না। এত তারিখ, এত কোর্টের রায়, ভারতের এই কোর্টের রায় আমাদের প্রয়োজন নেই। আপনি শুধু এইটুকু মনে রাখেন, তাহলে চলবে। সবাই কমেন্টসে লিখেন জাপানের বর্তমান সম্রাট কে? এইটুকু লিখতে পারলেই হবে, আর লাগবে না। তার 14 গোষ্ঠী সম্পর্কে জানার কোনো দরকার নাই। জাপানের বর্তমান সম্রাট, তার 14 গোষ্ঠী জানার দরকার নাই। জাপানের বর্তমান সম্রাট কে? কমেন্টসে লিখেন দ্রুত, দ্রুত লেখেন। জাপানের বর্তমান সম্রাটকে? পরীক্ষা আসতে পারে, পরীক্ষায় আসতে পারে না, না না, হিরোহিতোর কাছে থাকলে হবে না এখন। আচ্ছা, হিরোহিতোর কাছে থাকলে হবে না। বর্তমান সম্রাট হলো নারুহিতো। খুব সহজ এটা মনে রাখা, কারণ নাড়ু খাই না আমরা, নাড়ু, এই নারুহিতো, নারুহিতো। জাপানের বর্তমান সম্রাট হচ্ছে নারুহিতো। এই নারুহিতো হচ্ছে, নারুহিতো, এই নারুহিতো হচ্ছে 126তম সম্রাট। শুধু এই লাইন মনে রাখলেই হবে। আসতে পারে জাপানের বর্তমান সম্রাট কে? এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় প্রায়ই আসে। জাপানের কি লিখছে? না, নারুহিতো, নারুহিতো সঠিক উত্তর। ওকে, আমরা এখন আলোচনা করব OBOR নিয়ে। OBOR অবশ্যই যারা পড়ালেখা করছেন তারা জানেন, ওয়ান বেল্ট ওয়ান রোড, অর্থাৎ চীনের নতুন যে ওয়ান বেল্ট ওয়ান রোড বা নিউ সিল্ক রোড, এই সম্পর্কে বেসিক জিকে বইতে যথেষ্ট লেখা আছে, প্রচুর লেখা আছে, খুব ভালো করে ডিজাইন করে দেওয়া আছে। বেসিক জিকে বইটা ফলো করতে পারেন। তারপরে যেটা পরীক্ষায় আপনাদের আসতে পারে, যে প্রশ্নটি আসতে পারে ওয়ান বেল্ট ওয়ান রোড নিয়ে, আগে এই ধরনের প্রশ্ন আসতো যে ওয়ান বেল্ট ওয়ান রোডের প্রবক্তা কোন দেশ? চীন। এখন এই ওয়ান বেল্ট ওয়ান রোড বা এই নিউ সিল্ক রোড বা সিল্ক রোড, এই তথ্যগুলো সবাই জেনে গেছে। এটা সবাই জানে যে এটা চায়না, বুঝতে পারছেন? এটা চায়না সবাই জানে। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে OBOR ওয়ান বেল্ট ওয়ান রোড, দেখবেন আমার বইয়ে পুরো দিয়ে দিয়েছি কোথা থেকে কোন পর্যন্ত যাবে আসবে। আচ্ছা, আমার বক্তব্য হলো এটি কত সালের, এই প্রকল্পটি কত সালে শেষ হবে? প্রশ্ন আসতে পারে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পটি বাস্তবায়িত হবে কত সালের মধ্যে? সেই সালটা আমাকে বলেন, সালটা আমাকে বলেন। যাদের কাছে বেসিক জিকে বই আছে খুলে দেখেন এই মুহূর্তে, কত চমৎকার ভাবে এই জায়গায় দেওয়া আছে। ওয়ান বেল্ট ওয়ান রোডটা কত চমৎকার ভাবে দেওয়া আছে। নিজের বই বলে বলতেছি না, দেখেন কতটা বেসিক আলোচনা করা হয়েছে। দেখেন 294
299 পৃষ্ঠায়, 299 পৃষ্ঠায়। আচ্ছা, একজন লিখেছে আকাশ সাহা লিখেছে, তারপরে কামাল হোসেন লিখেছে 2049 সাল। থ্যাংক ইউ সো মাচ। 2049 সালের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। আপাতত এটাই হট টপিকস, এটাই গুরুত্বপূর্ণ, আপনারা এটা মনে রাখবেন। পরীক্ষায় আসতে পারে নো ব্যান অ্যাক্ট কি, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। নো ব্যান অ্যাক্ট এটা কি? নো ব্যান অ্যাক্ট, দেখি কে পারে। নো ব্যান অ্যাক্ট এটা কি, একটু লিখেন দেখি। নো ব্যান অ্যাক্ট, যদিও এটার এখন ভ্যালু নাই, মানে এটা এখন আসলে বাস্তবায়িত হবে না, তারপরেও পরীক্ষা আসলো নো ব্যান অ্যাক্ট, বা দেশের নাম দিয়ে বললো সম্প্রতি এই দেশটি কি অ্যাক্ট চালু করেছিল। নো ব্যান অ্যাক্ট বা এই নো ব্যান অ্যাক্টটি চালু করে কোন দেশ? নো ব্যান অ্যাক্ট। যাই হোক, যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ ঠেকাতে বা যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ নিষেধাজ্ঞা ঠেকাতে পাশকৃত বিল। যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ নিষেধাজ্ঞা ঠেকাতে পাশকৃত বিল, বুঝতে পেরেছেন? এটা আপনাকে মনে রাখতে হবে। এটা পাশ হয় 23 জুলাই 2020, 23 জুলাই 2020। নো ব্যান অ্যাক্ট এটি পাশ হয় 23 জুলাই 2020। নো ব্যান অ্যাক্ট এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ ছিল, অবশ্যই এটি মনে রাখবেন। আমরা এখন দেখব মার্কিন নির্বাচন। মার্কিন নির্বাচন সম্পর্কে কম বেশি সবাই জানেন, আর মার্কিন নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি কম কথা বলবো মার্কিন নির্বাচন নিয়ে। আপনারা জানেন যে মার্কিন নির্বাচন হয়েছে 3 নভেম্বর 2020। কেন নভেম্বর মাসে মার্কিন নির্বাচন হয় তা নিয়ে আমি আলোচনা করব না। কেন মঙ্গলবারে কেন মঙ্গলবারে এই মার্কিন নির্বাচন হয় তা নিয়েও কথা বলবো না, কারণ এগুলো নিয়ে আপনাদের সাথে রেগুলার কথা হয়েছে, আমার এগুলো নিয়ে যথেষ্ট কথা হয়েছে। এইগুলো নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। মার্কিন নির্বাচন ছিল 59তম, এটি আপনাকে মনে রাখতে হবে। এটাও আমি ইম্পর্টেন্ট কোনো কিছু মনে করতেছি না, বা পরীক্ষায় আসতে পারে। ইম্পর্টেন্ট এই কারণেই, মানে আলোচনার গুরুত্ব আমার কাছে নাই, কারণ এটা সবাই জানে। এবং আপনারা জানেন যে প্রেসিডেন্ট হয়েছে জো বাইডেন। এই জো বাইডেন হচ্ছে 46তম প্রেসিডেন্ট, এটা আপনারা জানেন। জো বাইডেন হচ্ছে 46তম প্রেসিডেন্ট, এটা আপনারা জানেন। এইগুলো আমি আলোচনা করব না, এগুলো মুখে মুখে, এগুলো সবার মুখস্থ আছে, এগুলো নিয়ে বলে সময় নষ্ট করব না। গুরুত্বপূর্ণ যে অর্থাৎ মার্কিন নির্বাচন আপনি জানেন বা মার্কিন নির্বাচন আপনি পড়েছেন বা পড়বেন, কিন্তু কোন লাইনগুলো মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা বোঝাটা হচ্ছে সবচেয়ে জরুরি। কারণ এই সময়ে আপনি সবকিছু মাথায় রাখতে পারবেন না, কিন্তু যে প্রশ্নগুলো আসার সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলি অবশ্যই আপনাকে মাথায় রাখা হবে। তাহলে জো বাইডেন 46তম মার্কিন প্রেসিডেন্ট, তার একটা আত্মজীবনী রয়েছে, সেটা হচ্ছে প্রমিস টু কিপ। প্রথম কাজ হলো এটা মনে রাখা, প্রমিস টু কিপ, এটা আপনাকে মনে রাখতে হবে। জো বাইডেনের আত্মজীবনী হচ্ছে প্রমিস টু কিপ, আবার কিস লিখে ফেলেন না কেউ। প্রমিস টু কিপ এটা হচ্ছে জো বাইডেনের আত্মজীবনী। আপনারা জানেন জো বাইডেন অর্থাৎ জো বাইডেনের রানিং মেট, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একজন রানিং মেট হয়, তিনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আর এই ভাইস প্রেসিডেন্ট নিয়ে যত কথা, আমার কাছে মনে হয় প্রশ্ন আসলে ভাইস প্রেসিডেন্ট থেকেই আসতে পারে। তাহলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, এটা আপনারা জানেন, কমলা হ্যারিস। এই কমলা হ্যারিস দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত। বলতে হবে দক্ষিণ এশিয়ার কোন দেশের বংশোদ্ভূত? এই কমলা হ্যারিস হচ্ছে প্রথম দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত যিনি মার্কিন পার্লামেন্টে অর্থাৎ যুক্তরাষ্ট্রে যিনি ভাইস প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন। আপনাদের বলতে হবে দক্ষিণ এশিয়ার কোন দেশে। আমি বলে দিচ্ছি, তার মা এক দেশের, বাবা আর এক দেশের। ইন্ডিয়া, উত্তর দিয়েছে ইন্ডিয়া। চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ। অর্থাৎ ভারতের তামিলনাড়ুতে হচ্ছে তার মা, ভারতের তামিলনাড়ু তার হচ্ছে মা, আর জ্যামাইকার হচ্ছে বাবা।
জ্যামাইকা সেই ক্যারিবিয়ান অঞ্চলে, জ্যামাইকার বাবা আর ভারতের মা, এই দুই মিলে কমলা হ্যারিস, এই হলো ভাইস প্রেসিডেন্ট। এই কমলা হ্যারিস হচ্ছে প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট, প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। আর কত বিশেষণের কথা বলবো আপনাকে, কমলা হ্যারিস হচ্ছে প্রথম কৃষ্ণাঙ্গ, প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, এইগুলো আপনাকে মনে রাখতে হবে। তাহলে কি লিখে রাখবেন? প্রথম কৃষ্ণাঙ্গ, প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এই কমলা হ্যারিস। এই কমলা হ্যারিসের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ দ্য ট্রুথস উই হোল্ড, এটাও মনে রাখতে হবে। ট্রুথস উই হোল্ড, এটাও মনে রাখতে হবে আপনাকে। ওকে, তাহলে আমরা কমলা হ্যারিস সম্পর্কে জানলাম। অবশ্যই কমলা হ্যারিস মনে রাখবো। এই কমলা হ্যারিস হচ্ছে 49তম ভাইস প্রেসিডেন্ট, এটাও মনে রাখতে হবে। কমলা হ্যারিস কততম? 49তম ভাইস প্রেসিডেন্ট, এটিও আমাদের মনে রাখতে হবে। আমি আবারও ঘোষণা দিচ্ছি, আপনাদের পুরো 70 মার্ক, পুরো 70 মার্ক আপনাদের এক নজরে আমি 1.5 থেকে 2 ঘন্টার ক্লাসে আলোচনা করে দেবো। জিস্ট অংশ ওটা হবে আপনাদের রিভিশন ক্লাস। অবশ্যই গ্রুপে ওই ক্লাসে আপনারা যোগদান করবেন, আপনার বন্ধুদেরকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন বলে আমি আশাবাদী। এখন যুক্তরাষ্ট্রের মন্ত্রী পরিষদটা সম্পর্কে মানে বেশি জানা দরকার নাই, কিছুটা মন্ত্রিসভা সম্পর্কে জানা উচিত। মন্ত্রিসভায় কারা আছে? মন্ত্রিসভায় অল্প একটু জানবো আমরা, যেমন পররাষ্ট্রমন্ত্রী, অ্যান্টনি ব্লিংকেন, পরীক্ষা আসুক আর না আসুক এগুলো আপনাদের জেনে থাকা উচিত। প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, প্রথম আদিবাসী নারী মন্ত্রী, আমি আপনাদের কিছুই করছি না, যার সহযোগিতা করতেছি আপনার বইকে কনসাইজ করার জন্য। প্রথম আদিবাসী নারী মন্ত্রী ডেভ হল্যান্ড। এখানে কিছু কথা আছে, লিখে রাখেন আগে। প্রথম আদিবাসী নারী মন্ত্রী ডেভ হল্যান্ড। এই ডেভ হল্যান্ড আবার স্বরাষ্ট্রমন্ত্রীও, অর্থাৎ তিনি প্রথম আদিবাসী নারী মন্ত্রী। প্রথম আদিবাসী নারী মন্ত্রী হচ্ছে ডেভ হল্যান্ড, এ আবার স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হোয়াইট হাউস প্রশাসনে প্রথম একজন বাংলাদেশি, যিনি মানে বাংলাদেশি আমেরিকান, যিনি ওইখানকার একটা পোস্ট পেয়েছেন, যিনি ওইখানকার, তার নামটা আপনাকে মনে রাখতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তিনি আসলে কি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা কি নির্বাচিত হয়েছেন সেটি আপনাকে মনে রাখতে হবে। তাহলে লিখবেন হোয়াইট হাউসে লিখবেন হোয়াইট হাউস প্রশাসনে প্রথম লিখবেন প্রথম বাংলাদেশি আমেরিকান। এটা লিখবেন। তিনি হচ্ছেন জেইন সিদ্দিক।
এটা আপনারা অবশ্য জানেন, এই নামটা আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার না। জেইন সিদ্দিক, জেইন সিদ্দিক, এই নামটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজার, ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজার। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। তো এতক্ষণ যা পড়ালাম কমলা হ্যারিস আর জেইন সিদ্দিক, এই দুইটাই খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এতক্ষণ যা পড়ালাম আপনাদের তার মধ্যে, অর্থাৎ কমলা হ্যারিস আর জেইন সিদ্দিক দুইটাই গুরুত্বপূর্ণ। সুন্দর দেখলেই হবে না, পরীক্ষায় পারতে হবে, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, আমরা এখন ব্রেক্সিট নিয়ে আলোচনা করব। আমি ব্রেক্সিট নিয়ে ঐতিহাসিক কোনো কথা বলবো না। সেই 23শে জুন 2016 থেকে যা ঘটছে, এই 4-5 বছর বসে যা ঘটছে তা এখন আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। আপনারা ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে পড়েছেন, ইইউ সম্পর্কে পড়েছেন, ব্রিটেন সম্পর্কেও আপনাদের কম বেশি ধারণা আছে। আর এই ইউরোপিয়ান ইউনিয়নে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া বা বের হয়ে গিয়েছে অলরেডি, এটাই হলো ব্রেক্সিট। অর্থাৎ ব্রেক্সিট, এক্সিট মানে বাইর হয়ে যাওয়া, আর বিআরটা ইউজ করা হয়েছে হচ্ছে ব্রিটেন থেকে। অর্থাৎ ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ব্রেক্সিট বলে। আমি কোনো কথার মধ্যে যাব না, কোনো বাড়তি কথার মধ্যে যাব না, জাস্ট যে লাইনটা পরীক্ষা আসতে পারে এটা নিয়ে কথা বলবো, সেটা হলো ব্রেক্সিট কার্যকর হয়। ব্রেক্সিট আর বেশি পড়তে হলে দেখবেন আমার বইয়ে লেখা আছে, পড়তে পারেন। ব্রেক্সিট কার্যকর হয়, বেসিক জিকে বইয়ে লেখা আছে, পড়তে পারেন। 31শে জানুয়ারি 2020 ব্রেক্সিট কার্যকর হয় 31শে জানুয়ারি 2020। এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা মনে করতেছেন বর্তমান ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য কত, এটা তো পারি ভাই, আপনি পারেন, অনেকেই পারে না। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য অর্থাৎ ব্রিটেন বের হওয়ার পর, এটাও আসতে পারে। আবার পারার পরেও ভুল করতে পারেন, কারণ পরীক্ষার হলে অনেক কিছুই ভুল হয়। 27টি দেশ। এই যে ব্রিটেন বের হয়ে যাওয়ার কারণে এখন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হচ্ছে 27টি। খুব ভালো মনে আছে 23শে জুন 2016 সালে যখন ব্রেক্সিট হওয়ার অর্থাৎ ব্রিটেন এখান থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয়, তখন বাজারের একটা জনপ্রিয় বই, সাম্প্রতিকের বই, তার কিছুদিন পরেই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য লিখেছে 27টি দেশ। আমি ফোন করলাম, ভাই ব্রিটেন কি বের হয়ে গেছে না বের করে দিছেন? কয় কেন, এই পরীক্ষার আগে তো বের হয়েই যাবে, এই জন্য আগেই হচ্ছে 27 লিখে দিয়েছি। মানে 27 লিখলো, মিলে গেল। ভাই 16 সালের কাহিনী, এটা ঘটছে এসে 31শে জানুয়ারি 2020, 16 সালেই। হ্যাঁ, তো এরকম ব্যাপার আছে আর কি কিছু। যাই হোক, এটা নিয়েও কথা না বলি, আমরা কাজের কথা বলি, কি বলেন? তাহলে এই যে ব্রেক্সিট হওয়ার কারণে যুক্তরাজ্যের পাসপোর্টের রং আমার মতন হয়ে গেছে, মানে আমার পাসপোর্টের মতন হয়ে গেছে। আমি যেমন নীল পাসপোর্ট ইউজ করি, হ্যাঁ নীল না, আমার তো সবুজ, সরি আমারটা তো সবুজ। আচ্ছা, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হচ্ছে লাল ছিল, এই লাল থেকে নীল হয়ে যায়, বুঝতে পারছেন? নীল রঙের পাসপোর্ট এখন ইউজ করবে। আর আপনারা জানেন নতুন ইউরো মুদ্রা গ্রহণ করেছে 2টা দেশ। এই 2টা দেশের নাম আপনাকে জানতে হবে। বলেন তো বর্তমান ইউরো মুদ্রা গ্রহণকারী দেশের সংখ্যা কয়টি? একটু বলেন তো। নতুন করে ইউরো মুদ্রা গ্রহণ করেছে বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া। বলেন বর্তমান ইউরো মুদ্রা গ্রহণকারী দেশের সংখ্যা কয়টি? একটু বলেন। বর্তমান ইউরো মুদ্রা গ্রহণকারী দেশের সংখ্যা কয়টি?
দেখি কে কে উত্তর দেয় সঠিক উত্তর। আচ্ছা, আগে 19 ছিল, আকাশ শাহ এখন 21 লিখছেন। আমি এই জন্যই প্রশ্নটা করেছি, এই বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া গ্রহণ করেছে, কিন্তু এটা কার্যকর হবে 2023 সালে। 2023 সালে, অর্থাৎ এখনো যদি পরীক্ষায় আসে সেই 19ই লিখতে হবে, 21 লিখতে পারবেন না, কারণ এটা কার্যকর হবে 2023 সালে। এই জন্যই প্রশ্নটা করেছি, বুঝতে পেরেছেন? আসেন কিছু সূচক পড়ি। এটা এই যে বীজগণিতের না, সূচক লগারিদম না, কিছু গুরুত্বপূর্ণ বিষয় পড়বো এখন। আজকে ক্লাসে তথ্য কম কিন্তু উপকারটা বেশি হবে, খাতা মিলিয়ে নিন, অন রেকর্ড মিলিয়ে নিন পরীক্ষার পরে আমি প্রলয় কি পড়িয়েছি, কোন জায়গা দেখিয়েছি। আপনার যত বই আপনি কিনছেন বাজার থেকে সব কনসাইজ, মানে আপনার এখন আর বই দেখার কোনো প্রয়োজন নাই, কিনছেন কোনো সমস্যা নাই, আপনার টাকা গেছে, লেখকের লাভ হয়েছে, সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে এখন মনে রাখতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে মনে রাখতে হবে। প্রথমেই সন্ত্রাসবাদ সূচক, এটা মনে রাখতে হবে শুধু 2020, অন্য কোনোটা মুখস্থ রাখার দরকার নেই। 2020 এখানে অনেক কথা পাবেন বইপত্রে, এত কথা দরকার নাই। শীর্ষকে আর বাংলাদেশ কয় নাম্বার, আপনার খাতায় এইভাবেই সাজাবেন, শীর্ষে কে আর বাংলাদেশ কত নম্বরে। শীর্ষে আফগানিস্তান, সন্ত্রাসবাদ সূচকে শীর্ষে আফগানিস্তান, বাংলাদেশ 33তম, এইটুকু মনে রাখেন। আর প্যারা নিয়েন না ভাই, বহুত প্যারা নেওয়ার দরকার নাই। প্যারা নয়, চিল, জাস্ট চিল। এই কদিন যারা চিল করতে পারবেন, প্যারা না নিয়ে চিল করতে পারবেন, তাদের পরীক্ষা ভালো হবে। মানে যারা ভালো হবে বলতে যারা পড়ছে আগে 6 মাস বা 8 মাস বা 1 বছর ধরে যারা পড়তেছে, তাদের পরীক্ষা রিয়েলি ভালো হবে এবার, কারণ কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হবে। আমরা আশাবাদী, 42-এর প্রশ্ন থেকেই বুঝতে পারছি কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হবে, কঠিনও হবে না খুব। আবার ওই যে জব সলিউশন পড়েও পার হতে পারবেন না, মানে প্রিভিয়াস কোশ্চেনও এরকম হবে না, স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। যারা এই কয়দিন মাথা ঠান্ডা রাখতে পারবেন, যাদের মাথায় কোনো প্যারা নাই এই কয়দিন, তারা পরীক্ষায় অত্যন্ত ভালো করবেন। অর্থাৎ ঠান্ডা মাথায় আপনি যা পারেন, অর্থাৎ যা এতদিন আপনি সংগ্রহ করেছেন, যা আপনি এতদিন ডাইজেস্ট করেছেন, সেইটুকু আপনাকে মনে রাখতে হবে, তাহলেই হবে। সন্ত্রাসবাদ সূচকের পর আমরা যাব হচ্ছে সামরিক শক্তি। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2021 সামরিক শক্তি 2021, এটা মনে রাখতে হবে। 2020 পড়ে লাভ নাই, আবার পড়লে পড়তে পারেন, আমি বলবো দরকার নাই। আর পড়ারও তো কিছু নাই, বাংলাদেশ পড়লেই হবে। শীর্ষে ইউএসএ, যুক্তরাষ্ট্র, সামরিক শক্তিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশ 45তম। শুধু মনে রাখবেন 2020 সালে বাংলাদেশ 46তম ছিল, 2020-এ কততম ছিল? 46তম। এইটুকু মনে রাখলেই চলবে, আর কিচ্ছু দরকার নাই আপনার। বাংলাদেশ 45তম, এটি ইম্পর্টেন্ট একটা মেসেজ। গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট হয়েছে জো বাইডেন, আর জো বাইডেন ক্ষমতায় যাওয়ার পর প্রথম হামলা করেছে সিরিয়ায় এবং মারা গেছে 17 জন। 17 মিলিশিয়ান মারা গেছে সিরিয়াতে, 17 জন মারা গিয়েছে। আপনাদের বলতে হবে এই হামলাটি কত তারিখে করে, আপনারা লিখবেন। আমি পিকে জব ক্লাবে স্ট্যাটাসও দিয়েছিলাম, আপনারা আজকে না দেখে লিখবেন জো বাইডেনের প্রথম হামলা, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার পর প্রথম হামলা সিরিয়ায়। এটা তো আপনারা জানেন, কিন্তু বলতে হবে কত তারিখে এই হামলাটি করে, এবং এই হামলায় 17 জন নিহত হয়। বুঝতে পেরেছেন? 17 জন নিহত হয়। বলেন একটু বলেন দেখি, কে কে বলতে পারেন, একটু বলেন কত তারিখে এই হামলা হয়। 25শে ফেব্রুয়ারি। 2 জন উত্তর দিয়েছে, একজন আমাদের সম্মানিত স্যার শরীফুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আর একজন রিভা আক্তার। 25শে ফেব্রুয়ারি তারিখটি মনে রাখতে হবে। এই দিন 17 মিলিশিয়া, অর্থাৎ একটা জাতি, এদের 17 জনকে মারা হয় সিরিয়াতে। এই হামলাটি চালায় জো বাইডেন।
এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি তা বলবো না, বাট আপনি মনে রাখলে তো দোষ নাই, কারণ এটা একদম সম্প্রতি ঘটনা, এটা নাও আসতে পারে। আচ্ছা, ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি এটা ত্যাগ করেছে যুক্তরাষ্ট্র, জাস্ট এইটুকু মনে রাখলেই চলবে। ইন্টারমিডিয়েট অর্থাৎ মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এই যে ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি এটা ত্যাগ করেছে নিউক্লিয়ার ট্রিটি, এটা ত্যাগ করেছে কে? যুক্তরাষ্ট্র। এটা 1987 সালে স্বাক্ষরিত একটা চুক্তি। এই চুক্তিটা সম্প্রতি ত্যাগ করেছে কে? যুক্তরাষ্ট্র। এবং এটা ত্যাগ করে 1 ফেব্রুয়ারি 2019, সম্প্রতি না, এটা বেশ পুরানো হয়ে গেছে, তারপর মনে রাখবেন 1 ফেব্রুয়ারি 2019 মনে না রাখলেও চলবে। আইএনএফ ত্যাগ করে যুক্তরাষ্ট্র, এই কথাটি আপনাকে মনে রাখতে হবে। যেহেতু অস্ত্রের মধ্যে ঢুকছি, সেহেতু আমরা ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলতে পারি। ক্ষেপণাস্ত্র, আচ্ছা, ক্ষেপণাস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের একটা ক্ষেপণাস্ত্র অ্যাড করেছে যার নাম প্যাট্রিয়ট, এটা মনে রাখতে হবে। প্যাট্রিয়ট এটা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট এটা মনে রাখতে হবে। 2020 সালে ইরাকে এটা মোতায়েন করা হয়। 2020 সালে ইরাকে এটি মোতায়েন করা হয়। প্যাট্রিয়ট মোতায়েন করে যুক্তরাষ্ট্র কোথায়? ইরাকে মোতায়েন করে। ক্ষেপণাস্ত্র থেকে এই একটা প্রশ্নই আমি আপনাদেরকে দিলাম, এটা আপনারা পড়ার চেষ্টা করবেন। এবার দেখেন জলবায়ুর ঝুঁকি। জলবায়ুর ঝুঁকিতে এখন পরিবেশ শেষ চ্যাপ্টারে চলে যাচ্ছি। জলবায়ু ঝুঁকি, জলবায়ু ঝুঁকিতে লিখবেন বাংলাদেশ সপ্তম, শীর্ষে পুয়ের্তো রিকা, ওই যে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ পুয়ের্তো রিকা। পুয়ের্তো রিকা, পুয়ের্তো রিকা শীর্ষে পুয়ের্তো রিকা, বাংলাদেশ সপ্তম। বাংলাদেশ সপ্তম। আর ক্ষতিতে শীর্ষে মোজাম্বিক। সবচেয়ে ক্ষতি হয় কোথায়? মোজাম্বিক, এটা আফ্রিকার দেশ। ক্ষতিতে শীর্ষে মোজাম্বিক। বুঝতে পেরেছেন? এই তিনটে লাইন মনে রাখেন। এর মধ্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবশ্যই, পুয়ের্তো রিকা গুরুত্বপূর্ণ, ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। ক্ষতিতে শীর্ষে হচ্ছে মোজাম্বিক। এরপরে হচ্ছে দুর্যোগ। আপনাদের দুর্যোগের একটা চ্যাপ্টার আছে ভূগোলের মধ্যে, দেখবেন এই দুর্যোগের সাম্প্রতিক পড়বেন। দুর্যোগের শীর্ষ হচ্ছে চীন। চীন দুর্যোগ শীর্ষ চীন, শীর্ষ চীন। আর বাংলাদেশ হচ্ছে নবম। নবম, বাংলাদেশ হচ্ছে নবম। দুর্যোগের শীর্ষে চীন, বাংলাদেশ হচ্ছে কি? নবম। আর দুর্যোগ বানান ঠিক মতো লিখেন, বুঝতে পেরেছেন? দুর্যোগের শীর্ষে চীন, বাংলাদেশ নবম। এবার গ্রিন হাউস গ্যাস এবং কার্বন নিঃসরণ, এটা নিয়ে কে কে যেন ইনবক্সও করেছে আমাকে, আমি এখন কনসেপ্ট ক্লিয়ার করতেছি। একটা হলো গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস এটা শীর্ষে চীন। গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে চীন। আর এটা মাথা পিছুতে শীর্ষে অস্ট্রেলিয়া। এটা চেঞ্জ হয়েছে, এটা পরীক্ষা আসতে পারে। অস্ট্রেলিয়া। অর্থাৎ গ্রিন হাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ চীন,
মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ অস্ট্রেলিয়া, আগে যুক্তরাষ্ট্র ছিল। তো এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো। কার্বন নিঃসরণ, কার্বন নিঃসরণটা পড়বেন শীর্ষ দেশ চীন। কার্বন নিঃসরণের শীর্ষ চীন। আর মাথাপিছু কার্বন নিঃসরণের শীর্ষে এটা আগে কাতার ছিল। মাথাপিছু শীর্ষে হলো সৌদি আরব, এটা আগে কাতার ছিল, এখন সৌদি আরব। এইগুলো মনে রাখবেন। তাহলে দেখেন, খেয়াল করেন, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। যেহেতু পরিবেশের চ্যাপ্টার একটা আছে, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। অতএব এই জায়গাটা আপনারা মনে রাখবেন। গ্রিনহাউস গ্যাস, কার্বন নিঃসরণ। আসেন আমরা পরিবেশ নিয়ে একটা প্রতিষ্ঠান পড়ব, আপনারা জানেন, এবং আপনারা গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সিবিএফ, V20 সহকারে IUCN, গ্রিড, IPCC, ওয়াটারি, গ্রিনপিস সবগুলো আমি আপনাদেরকে পড়াইছি। নতুন একটা পড়াচ্ছি, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপশন। গ্লোবাল সেন্টার অন অ্যাডাপশন, এটা আপনারা একটু পড়ে রাখবেন সাম্প্রতিক তথ্য হিসেবে। এটা 2018 সালে প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা 2018 সাল। সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগে। দি হেগ, নেদারল্যান্ডস। এটা আসতে পারে, প্রশ্নটা এইভাবে আসতে পারে 40-এর মতো করে, যে এই জিসিএ কি? উত্তর হবে জলবায়ু অভিযোজন ও পরিবর্তন নিয়ে গবেষণা করে। জলবায়ু অভিযোজন ও পরিবেশ নিয়ে গবেষণা করে। এই হচ্ছে মোটামুটি আলোচনা আন্তর্জাতিক নিয়ে। আরও টুকটাক কিছু থাকবে। আমরা বাংলাদেশে ঢুকে যাব নেক্সট দিন আমরা বাংলাদেশ ক্লাস, অবশ্যই ক্লাসের দিন আপনাদেরকে জানানো হবে একটি স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে। আগামী হয়তো 2-3 দিন আমি ফার্মগেটে ক্লাস নিয়ে বিজি থাকবো। ফার্মগেটে ক্লাস আছে আমার, যেহেতু যারা আশেপাশে আছেন দেখা করতে পারেন। আগামী 2-3 দিন একটু বিজি থাকবো। অবশ্যই আপনাদের জন্য ক্লাস থাকবে, কথা দিয়েছি, কমিটমেন্ট দিয়েছি, ক্লাস থাকবে। বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা নিজেরাও বোঝেন, যে মুজিব শতবর্ষ, এগুলো এটা আপনাকে দেখতে হবে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা আপনাকে দেখতে হবে। তারপরে হচ্ছে আপনার অর্থনৈতিক মানে যে সাম্প্রতিক যে বাজেট, হ্যাঁ, এই বাজেট আপনাকে দেখতে হবে। তারপরে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা আপনাকে দেখতে হবে। আমি আন্তর্জাতিকের আরও কিছু অংশ, যেমন নোবেল পিস প্রাইজ, এটা আপনাদেরকে টেকনিকে পড়িয়েছি, পিকে জব ক্লাবে ক্লাসটা আছে, টেকনিক দিয়ে পড়িয়ে দিয়েছি। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটাও আমি পড়িয়ে দিয়েছি একদিন, এই জন্য এখানে আলোচনা করিনি। সম্মেলন, হ্যাঁ, এই যে বিষয়গুলো, সম্মেলন, সর্বশেষ সম্মেলন, এরকম কিছু আলোচনা আরও আপনারা পাবেন। বাংলাদেশ বিষয়গুলিতে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা পাবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। মাশাল্লাহ, চা খাবেন নাকি খাওয়াবেন সেটা বলেন। হ্যাঁ, খাওয়াবো, সমস্যা নেই, খাওয়াবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। আশা করি আমার এই আলোচনা যদি আপনাদের কাজে লাগে
তাহলে আপনারা অবশ্যই গ্রুপটাকে এগিয়ে নেবেন। গ্রুপটি আপনাদের, আমি আমি আমার যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবো ততক্ষণ পর্যন্ত আপনাদের এই গ্রুপের মাধ্যমে চাকরি প্রত্যাশীদেরকে আমি সেবা দিয়ে যাব। একদম উন্মুক্ত সার্ভিস, উন্মুক্ত সেবা আপনাদেরকে প্রদান করব। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সবাই নোবেল প্রাইজ মানে মনে আছে স্যার আপনার ক্লাসের পড়ার? আচ্ছা, আপনার ক্লাসের পর আর ভুলি না। থ্যাংক ইউ। আপনারা নোবেল প্রাইজের ক্লাসটা গ্রুপে দেওয়া আছে, একটু দেখে নিন। 19 পড়বেন না 20 পড়বেন, আসলে এই প্রশ্নটা এখন করার দরকার নাই। আমি যা পড়াচ্ছি এগুলোই পড়েন। 19 সালের বেশি কিছু পড়ার কোনো দরকার নেই। 20 সাল 19 সালেরও কিছু পড়াচ্ছি, এগুলোই পড়েন, এর চেয়ে বেশি কিছু বাড়ায়েন না। এখন যদি বাড়িয়ে আপনি দেখবেন ওই যে পরে বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা, এটাও ভুলে যাবেন। এখন যদি বেশি তাড়াহুড়া করেন, বেশি তালাতাল করেন, এটাও কিন্তু ভুলে যাবেন। সহজ করছেন, আপনার পরীক্ষায় পাশ করার মতো পিলিতে 120-30 পাওয়ার মতো প্রশ্ন আপনার আসবে। 150টি কোশ্চেন আপনার থাকবে হচ্ছে আপনার মানে পড়া, আপনার জানা। আপনি যদি 6 থেকে 8 মাসের প্রস্তুতি থাকে, 150টি কোশ্চেন আপনার জানা প্রশ্ন। 20টি প্রশ্ন থাকবে আপনার অজানা, এটা নতুন। দেখবেন এই 20টি প্রশ্ন নিয়ে আপনারও কিউরিওসিটি থাকবে, আমাদেরও থাকবে। আমরা এই আনসার বের করার জন্য পাগল হয়ে যাব, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টিচার বা বিভিন্ন জনেরা। আর 30টি প্রশ্ন থাকবে কনফিউজিং, অর্থাৎ পেঁচাবে, ঘুরাবে। তো ওই 30, 20, 50টি প্রশ্নের আপনার দরকার নাই। আপনার পড়া জায়গা, জানা জায়গা যদি আপনি ভালো করে দিতে পারেন তাহলেই হবে। অ্যান্সার থাকবে উত্তর ঢাকা, কনফিউজড হয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার ফর ইউর সাপোর্ট। সাপোর্ট নয়, আসলে ব্যাপারটা হচ্ছে এটা আমি আমার দায়িত্ববোধ থেকে করি, আমার কর্তব্যবোধ থেকে করি। আপনাদের উপকৃত হলে। আচ্ছা, স্বপন মাহমুদ, থ্যাংকস, ওয়েলকাম ভাই। আপনার তো চাকরি হয়েছে, সরকারি চাকরি, খুশি হয়েছি। অনেকেরই সরকারি চাকরি হয়েছে, খুশি হয়েছি। আরও চাকরি হবে। যাদের হয় তাদের অনেকগুলো হয়, এটা তো জানেন। আর যাদের হয় না তাদের একটাও লাগে না। কেন অনেকগুলো হয় কেন? যার অনেকগুলো হয় সে আসলে উপযুক্ত হয়ে উঠে চাকরি পাওয়ার জন্য, এই জন্যই তার অনেকগুলো হয়। যাই হোক, আপনাদের জন্য মঙ্গল কামনা করছি। 41তম BCS পিলি আপনাদের ভালো হোক। ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি।